গত 1 বছর তো বাংলাদেশের মানুষের জন্যই তো অনেক বেশি টার্মোয়েল গেছে, অনেক বেশি মেন্টাল স্ট্রেস গেছে। সো এই যে একটা ইউনিফাইড জার্নি আমরা গেছি জুলাই আগস্ট মাসে, সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেম পেজে ছিলাম। সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং? দরকার কি এখন এসে এগুলাকে ফার্স্টেজ করার? কোনো দরকার নাই তো। বাট এখন এসে আমি যেটা খেয়াল করছি, পুরো জিনিসটা না আমার উপরে হেভি হয়ে যাচ্ছে, মানে আমার উপরে অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে মাথা কেটে যাচ্ছে, মানে কি হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? মাথা কেটে যাওয়ার ব্যাপারে আমি বসে আছি নিচে। আচ্ছা, গত জুলাই আগস্ট মাসে তো আমরা বিশাল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, সবাই একসাথে গেছি। আমি কমেন্ট আর করতেছি না, খুবই ডিস্ট্রাক্টিং। তো গত জুলাই আগস্ট মাসে তো আমরা সবাই আসলে একটা সিমিলার জার্নির মধ্যে দিয়ে গিয়েছিলাম, তাই না? আমরা মানে আমার একটা না ওই যে সময়টা, ওই যে একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সবাই গেছিলাম, আমার না ভিতর থেকে একটা শ্রদ্ধা সম্মান এই দেশের মানুষের ওই 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 যুদ্ধটার প্রতি আছে। বিকজ আই হ্যাভ সিন যে আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে আমরা রাস্তায় মিছিল করছি, 30-40 জনের মিছিল, প্রেস ক্লাব থেকে নিউ বাইতুল মোকাররমের মসজিদ হয়ে স্লোগান দিতে দিতে আমরা আসতেছি ওই রাস্তা দিয়ে। এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, তারপর এরশাদ গেছে যে পথে, হাসিনা গেছে সেই পথে, এই ধরনের কথাবার্তা আমরা বলতাম। বাট নট ইন মাই লাইফ, আমি কখনো ইমাজিন করি নাই, যে আমি কোনো ভাবিই নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখবো, যেদিন একটা সাধারণ মানুষ, একটা ছোট শিশু, সে এই স্লোগানগুলো দিতে দিতে তারা জীবন দিয়ে দিবে। আমরা কখনোই আমি ভাবি নাই। তো যখন এই জুলাই আগস্ট মাসে চোখের সামনে এভাবে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটতেছে এবং মানুষ জীবন দিচ্ছে, তুমি সাধারণ মানুষ, শ্রমিক, সাধারণ জনতা, যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা কখনো রাস্তায় মিছিল করতে পারে, ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে। তখন না মানে কিছু একটা হয়ে গেছে, মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না। এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং, এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা, এটা আমার উপর লিটারালি আইসা, যেটা বলে না ভর করে, আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে। এটাই একদমই জিস্ট, এটাই আসলে আমি কেন এই একটা বছর এই জায়গায় ছিলাম, এটাই একটা কারণ, একমাত্র কারণ, যে জুলাই আগস্ট মাসে আমি যে মানুষকে সাফার করতে দেখছি এবং মানুষকে যে ফাইট করতে দেখছি, ও মাই গড, আমি যে আমি সাধারণ মানুষকে ফাইটটা করতে দেখছি, এইটাই আসলে মূল কারণ যে আমি একটা বছর টিকে ছিলাম, একটা বছর ছিলাম নানান কিছুর মধ্যে। হয় গভর্নমেন্টের সাথে সমালোচনা করতেছি, কখনো গভর্নমেন্টকে হচ্ছে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি, মানে লট অফ থিংস, যেটা চেষ্টা করতেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম, মানে একটা কম্বাইন্ড ড্রিম, যে এই দেশটা এরকম হবে, এতগুলো মানুষ মারা গেছে এই দেশের জন্য, এই দেশটা তো কিছু একটা, আমার কোনো না কোনো দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে। তো 5 আগস্টের পরে ফর দিস অবভিয়াস রিজন আমি এখানে আরিফ ভাই আছেন, আরিফ ভাই জানেন, তখন আমি ফেডারেশনের সাথে কথা বলি যে আমি আসলে পারতেছি না, অনেকগুলো দেয়ার আর মেনি আদার রিজনস, বাট আমি আসলে এই চিন্তাটা দিয়ে অনেক বেশি ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম যে এই দেশটাকে তো আসলে এখন অনেক বিগার কিছু দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি ফেডারেশন থেকে স্টেপ আউট করে কিছুদিন দেখা যায় ইন্ডিপেন্ডেন্টলি আমি তখন কাজ করা শুরু করি। তখন আমি বৈষম্যের সাথে কাইন্ড অফ ডিসকানেক্টেড ছিলাম, অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড ছিলাম। তার বলতে গেলে আগস্টের 10 তারিখ 15 তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি, খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না। একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না, একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয়ার, কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলছিলাম। এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি। সো আই ওয়াজ লাইক যে শেখ হাসিনা পড়ে গেছে, আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই, সো আই ফ্রি, যে আমার আর কোনো এগুলো নিয়ে প্যারা নাই যে আমাকে ক্যামেরায় কতটুকু দেখা গেল, কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি। সো এগুলো নিয়ে আমি প্যারা নেই, পুরোপুরি বন্ধ করে দিই আর কি।
তো প্রথমত আসি কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলি। তো যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে, আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল 52 জন সমন্বয়ক, আরেকবার 62 জন সমন্বয়ক, পরে এটা বেড়ে আবার 158 জন সমন্বয়ক হয়েছে। এই বডিগুলার না আসলে সেই অর্থে ফাংশন করতেছিল না। এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম, কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা স্বতঃস্ফূর্তভাবে জেনারেটেড হচ্ছে, সবাই এতটা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামতেছে, যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে, খুবই ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে। সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে। তবে হ্যাঁ, সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারি ছিল, যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে তাহলে ওই মানুষটাকে কল দিয়ে আমি যাতে কানেক্ট করতে পারি। বাট যেটা হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি, ফর সাম রিজন। আমি হয়তো রিচ করতে পারিনি, বাট হয়তো অন্যরা পারছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল, যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। তখন বিশেষ করে 5 আগস্ট আমরা বিশাল র্যালি করলাম, গণভবনে গেলাম। এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে। তারপর আবার পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক পরিচয়, এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওখানে গিয়ে দখল করতেছে। সো হোয়াই ইজ দিস? মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে। মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে। ধরেন মানে আমার 1971 মুক্তিযুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির রায়হান, তারপর হুমায়ুন আহমেদ আর আখতারুজ্জামান ইলিয়াস পড়ে তৈরি হয়েছে। তো ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল, মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে। তো আমার মনে হচ্ছে এটা কি ব্যাপার, এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা। সো হোয়াট এভার, সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই। বাট যেটা হয়েছে যে ওই সময় আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছিলাম, আরো পরিচিত কয়েকজনের সাথে ডিসকাস করছিলাম যে কি করা যায় বা কি পরিস্থিতি, সবাই কি মনে করে। তখন যে আমরা জাস্ট র্যান্ডমলি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করার সময় আমার মাথায় আসছে যে এটা তো আসলে এখন বৈষম্যবিধি প্ল্যাটফর্মটার আসলে দরকারটা কি? এরকম যদি হইতো যে এটা কি এখন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তো শুধুমাত্র ছাত্রদের প্ল্যাটফর্ম। তো এখন তো যেটা দরকার যে আসলে ছাত্র এবং নাগরিক, মানে বিশেষ করে যারা সাধারণ জনগণ যারা চাকরি বাকরি করে, তাদেরকেও কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা নিয়ে ভাবা উচিত। তো আমি তখন চিন্তা করতেছিলাম কিভাবে করে আরো বেশি অ্যাকোমোডেট করা যায়। আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ব্যানার থেকে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, তো খুব স্বাভাবিক, মানে একটা ব্যানার থেকে গণঅভ্যুত্থান হয়েছে, তো ওই ব্যানার আর কি বা সার্ভ করতে পারে সর্বোচ্চ। তো সেই চিন্তা থেকে আমি তখন বলছিলাম যে যেহেতু এই জিনিসটার আরো ব্রডার আমব্রেলা জায়গায় নিয়ে যাওয়া উচিত আর কি। এই প্ল্যাটফর্মটা এখন যে অবস্থায় আছে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এবং এক্সট্রিমলি সেন্ট্রালাইজড, সেই ক্যারেক্টারটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত। তো আমার চিন্তাটা ছিল ওইটা। বাট এবং মানে আই ডোন্ট নো, আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল। বাট কারণ বৈষম্যবিধি প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিমেরিটস আমরা এখনো ভোগ করতেছি। কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর শত্রু বানাই ফেলছি ইন এন ইনস্ট্যান্ট। মানে আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল, আমি লিটারেলি কিছুটা তবদা খেয়ে যায় যে কি ব্যাপার, বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতেছে কেন। সো দেন আই গট টু নো, আস্তে আস্তে যখন আমি ছাত্র ফেডারেশন ছেড়ে দিছি, ছাত্র ফেডারেশন ছেড়ে দেওয়ার পরে আমি গেলাম ইয়েতে কি বলে কিছুদিন এমনি, মানে তখন আমরা এম্পাওয়ারিং নিয়ে কিছু আহতদের নিয়ে কাজবাজ করতাম, আমাদের জুনিয়ররা ছিল, ওরা আহতদের নিয়ে কাজ করতো। আর আমি বিভিন্ন জেলাগুলোতে
দেখা যেত ইনভাইট করতো, তখন আমি ইনভাইট করলে সেই সব জায়গায় যেতাম। বাট আদার দেন দ্যাট ওই সময় বৈষম্যতে আমি আসবোই বা আমার খুব এটা নিয়ে কাজ করার ইচ্ছা, এই ধরনের কোনো চিন্তা ছিল না। বাট একটা প্যাটার্ন আমি বুঝতে পারছিলাম সবার মধ্যে, মানে থাকে না একটা জেলায় গেলে তো স্টুডেন্টদের এক্সপেকটেশনটা বোঝা যায়। দেখা যায় অনেক ভালো ভালো ছেলে পেলে ওরা দেশের জন্য আসলে কিছু করতে চায় এবং মানে ভালো কিছু করতে চায়, যে ওরা দেশটাকে রিবিল্ড করবে, ওদের কোনো একটা এক্সপেকটেশন আছে যে এই দেশটা নিয়ে আমরা এটা করব বা ওইটা করব। তো যখন আমি ছাত্র ফেডারেশন ছেড়ে দিই, মেবি দ্য মোমেন্ট আমি ছাত্র ফেডারেশন ছেড়ে দিই, অল অন এ সাডেন, মানে এতদিন পর্যন্ত তো আমাকে পুরো সিন জোন করে রাখছে। আমি যেহেতু সিনিয়র ছিলাম, ইউনিভার্সিটি সিনিয়র, সেই হিসেবে ওদের সবাইকে আমি কম বেশি চিনতাম। সো যখন দেখতেছি যে কি ব্যাপার, কমপ্লিটলি একদম অ্যাভয়েড করে যাচ্ছে এবং কাইন্ড অফ কিভাবে হচ্ছে একটু সাইডে রাখা যায়, ঠিক আছে সাইডে রাখতে চাই। বাট যখন ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করছি, ফ্রম দ্য ভেরি মোমেন্ট আমাকে বলা হচ্ছে যে আমাকে আমাকে হুট করে আমার প্রতি খুব ইন্টারেস্ট দেখানো শুরু করছে, যে হ্যাঁ আপু কোথায় আছেন, আপু আপনি এখানে আসেন, আপু আপনি ওখানে আসেন। আই এম লাইক ওকে, মানে হ্যাঁ হুট করে আমি খুব ইম্পর্টেন্ট হয়ে গেছি হয়তো মানে, এবং সাথে 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 ইন এন ইনস্ট্যান্ট আমার আমি দেখতে পারলাম যে আমার জুলাই অভ্যুত্থানে অবদান অনেক বেড়ে গেছে। মানে এতদিন পর্যন্ত আমি জুলাই আন্দোলনে আমার কোনো অবদান ছিল না, এতদিন পর্যন্ত আমি লিটারেলি একটা জিরো মেরিটওয়ালা মানুষ ছিলাম। আউট অফ নোহোয়ার এসে আমি আন্দোলনের মধ্যে টপকাইছি, এরকম একটা পার্সোনালিটি আমার দেখানোর চেষ্টা করা হইতেছিল। হুট করে দুর্গাপূজার শেষ দিকে আমাকে আমার জুনিয়র হচ্ছে রানা, আরেক জুনিয়র আছে দেলোয়ার। তো রানা এসে একদিন আমাকে বলতেছে যে আপু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি হবে, এটা ঠিক হয়েছে, আপনি কি জানেন কিছু? আমি বলছি না এগুলো তো কিছু জানি না। তখন বলছে না একটা আহ্বায়ক কমিটি হবে, সেই আহ্বায়ক কমিটির জন্য আপনাকে মুখপাত্র হিসেবে ঠিক করা হয়েছে, ইভেন অর্গান সব ঠিক করা। মানে আমি ওই সময় প্রথম জানতে পারছি যে একটা আহ্বায়ক কমিটি ঠিক করার কথা চিন্তা হয়েছে এবং আমাকে নাকি সেটার মুখপাত্র হিসেবে চিন্তা করা হয়েছে। সো আই এম লাইক ওকে, মানে এত কিছু চিন্তা হয়েছে আমি জানি না। তো আমি বলছি যে আচ্ছা আমি তো এখনো পর্যন্ত জানি না, এটা হয়তো তোমাকে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে। সো আমার আরেকটা জুনিয়র যে দেলোয়ার, সে এসে আমাকে আবার বলতেছে যে আপু আমিও একই জিনিস শুনছি যে আপনাকে তোমাকে ইয়ের জন্য চিন্তা করতেছে, মুখপাত্রের জন্য চিন্তা করতেছে। আমি বলছি ওকে ফাইন, মুখপাত্রের জন্য চিন্তা করতেছে, আমি তো কিছুই জানি না, তোমরা এত কিছু কোথা থেকে জানো? তখন বলে যে না না তোমার সাথে কথা বলবে, তুমি আলাপ করিও ওদের সাথে, তুমি কিন্তু অফার রিজেক্ট করিও না, আবার তুমি মুখপাত্র হয়ে যাও, তোমাকে মুখপাত্র হইতে বলবে, মানে দেলোয়ার বলতেছে আর কি এটা। তো যাই হোক, পরে যেটা হয়েছে তার 1-2 দিনের মধ্যেই মানে যাই হোক আমি আবার নাম বলতে পারতেছি না, একজন এসে আমাকে বলতেছে, একজন এসে হ্যাঁ একজন আমার জুনিয়র ছোট ভাই যিনি হচ্ছে ছাত্র শক্তি করতেন, উনি হচ্ছে আমাকে এসে বলতেছে যে মানে অল অন এ সাডেন সে আমাকে অল অন এ সাডেন কল দিয়ে বলতেছে যে আপু আপনি কোথায় আছেন, আপনি আমাকে সময় দেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তো টিএসসি থেকে আসছি, তুমি আসো। তো সে টিএসসিতে আসছে, এসে টিএসসিতে আমি বসছি, বসার পরে সে আমাকে বলতেছে যে এরকম আপনাকে মুখপাত্র হিসেবে চিন্তা করা হয়েছে। তো আমি বলছি যে আচ্ছা খুব ভালো কথা, চিন্তা তো করতেই পারো, কিন্তু আমার সাথে তোমরা একবারও বসো নাই। তখন আমাকে বলতেছে না না আমরা নিজেদের মধ্যে বসছি, আমাদের টিএসসিতে 20 থেকে 25 বারের উপরে মিটিং হয়েছে, 20 থেকে 25 বারের কোনোবারেই আমরা হচ্ছে কোনো সিদ্ধান্ত আসতে পারি নাই, তবে আপনি যদি মুখপাত্র হিসেবে রাজি হন তাহলে হচ্ছে আমরা 2-3 দিনের মধ্যে কমিটি ঠিক করে ফেলবো, আমরা কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে আপনার যদি সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনি আজকের মধ্যেই জানান। তো আমি বলছি এভাবে আজকের মধ্যে তো জানানো সম্ভব না, তোমরা যেহেতু আমাকে মুখপাত্র হিসেবে ভাবছো, তোমরা কেন মুখপাত্র হিসেবে ভাবছো, আমি এখানে এসে কি কাজ করতে পারবো, এগুলো তো নিশ্চয়ই আমার জানার অধিকার আছে। তো আমি তাকে ওই ছেলেটাকে জিজ্ঞেস করছি যে তোমরা একটা কাজ করো, যে তোমরা যে কয়জন হচ্ছে মিটিং করতেছো তারা একদিন একটা মিটিংয়ে আমাকে ডাকো, আমি আমার কোয়েরিজ গুলা জিজ্ঞেস করি, তাহলে সবাই মিলে কথা বলে তাহলে একটা সিদ্ধান্তে আসা যায় আর কি, যে আমি এখানে কাজ করতে পারবো কি পারবো না। আমি সরাসরি এই কথাগুলোই বলছি ভাই, এখানে কোনো মিথ্যা কথা নেই, মানে আমি সরাসরি বলছি যে আমি এখানে কাজ করতে পারবো কি পারবো না। ওই ছেলেটা এসে আমাকে যখন বলতেছে যে আপু মুখপাত্র সিলেক্ট করে ফেলা হয়েছে আপনাকে, আমি তখন না খুব বিরক্ত হয়েছি যে এটা তো প্র্যাকটিস হিসেবে প্রথমত কোনো ভালো প্র্যাকটিস না, যে সে আউট অফ নোহোয়ার এসে আমাকে
বলবে যে ঠিক হয়ে গেছে, আপনি রাজি হইলে আজকের মধ্যে আমাদেরকে বলেন, যেন এর তো কোনো জব অফার না। আমি যখন বলতেছি যে না আমি তো স্কেপটিক্যাল, মানে তোমরা দরকার হলে আমার সাথে একবার বসে এরপর আমি ভাবি, তখন সে হচ্ছে মেবি একটু ইগোতে লেগে গেছে যে কেন আমি মানে এটা নিয়ে পাল্টা দুই একবার ভাবনার কথা বলছি। তখন সে বলছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলে দেখি, এটা বলে সে চলে গেছে। এর মধ্যে আমার আরেক ব্যাচমেট, সে ছাত্রশক্তি করতো, হ্যাঁ সেও সম্ভবত ছাত্রশক্তি করতো, ঢাকা ইউনিভার্সিটির না অন্য বিশ্ববিদ্যালয়ের। সে আমাকে মেসেজ করে জানায় যে উমামা তোমাকে হচ্ছে যে এরকম মুখপাত্র সে ভাবা হইতেছে, তুমি একটু হচ্ছে আজকে একটা মিটিং আছে, সো তুমি রাতের বেলা একটা মিটিং আছে ওইটাতে আসো। এরকম এর আগে কোনো একটা প্রোগ্রাম ছিল ওখানেও আসতে বলতেছে। তো আমি লাইক আচ্ছা ঠিক আছে যদি যাওয়ার থাকে যাইতে সমস্যা কি। তো আমি গেলাম, মিটিংয়েও গেলাম, প্রোগ্রামেও গেলাম। মিটিং এর মধ্যে রাইট র্যান্ডমলি মেয়েদেরকে ডাকা হয়েছে। আমি সবাইকে আসলে চিনতামও না, খুবই কম মেয়েকে চিনতাম, যিনি একজন সিনিয়র লিডার বর্তমানে। তো উনি উঠে দাঁড়ায় ঠিক করতেছে যে এখন কে কে কোন কোন পদে যাবে। তো কথায় কথায় মুখপাত্রের আলাপ উঠছে, উঠে বলতেছে যে আপনারা মুখপাত্র হিসেবে কাকে কাকে চান। তখন নাম হিসেবে মনে হয় আমার আচ্ছা মানে নাম হিসেবে হ্যাঁ আমার নাম বলছে, আরো 2-3 জনের নাম বলছিল, ওদের নামও নাম বলি। তখন মানে লাইক ওখানে সার্বিক ভোটে আমার মুখপাত্র নির্বাচিত করে ফেলা গেছে, মানে এরকম অবস্থা ওখানে রীতিমতো যে হ্যাঁ ওই মুখপাত্র, মানে এখনই ওকে মুখপাত্র বানায় দেবে। লাইক আমি না খুবই এম্বারেসড হয়ে গেছি। আমার দায়িত্বটা ছিল অ্যাজ এ স্পোক্স পার্সন, মানে আমি তো একটা মুখপাত্র, মানে আমার কাছে মনে হয়েছে কি রে আমি তো একটা মুখপাত্র, তুমি না আমার মুখপাত্র বানাইছো কেন? আমার মুখপাত্র হিসেবে আমার কাজটা কি? নিশ্চয়ই আমার সংগঠনের পজিশনটা ব্যাখ্যা করা, তাই না? মানে লিটারেলি মানে কোনো সেন্স মেক করে না, কাজ কামগুলোর কোনো সেন্স মেক করে না যে মানে তোমাকে যে আমি মুখপাত্র বানাইছি, তোমাকে মুখপাত্র হওয়ার দায়িত্বটা আমি দিব, এখন আমি তোমাকে অন্য কোনো দায়িত্ব দিব না, আবার মুখপাত্র হওয়ার দায়িত্ব কেন পালন করতেছো সেটার জন্য তোমাকে আমি গালিগালাজ করবো। তো এই দুই টাইপের জিনিসই অনবরত আমাদের ইয়ে করে আছে। আচ্ছা হয়তো আমার অনেক ভুল ছিল, আমি মনে নিজের মিস্টেক গুলা ইয়ে করে যাচ্ছি, মানে বাট অ্যাকচুয়ালি আমার যেটা সমস্যা হইতো, আমি প্রচুর ডিসকানেক্টমেন্টের মধ্যে ভুগতাম, যে আমি কমপ্লিটলি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি পুরো প্রসেসটা থেকে। এবং আমার কাছে না খুব হিজিবিজি লাগতো সবকিছু, যে ভাই এত হিজিবিজি টাইপের ভাবে জিনিসগুলো যায় কেমন করে। এক জুনিয়র সে বলতেছে যে কি উমামা আপু, মানে এই মেয়েটা হচ্ছে কোনো আন্দোলন করে নাই, সে হচ্ছে আন্দোলনের সময় লিটারেলি সে চাচার বাসায় ছিল খুবই আরামে, আমি নাকি হচ্ছে খুবই আরামে ছিলাম। এবং 3 আগস্টে নাকি আমি হুট করে বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে কি নাকি নিজেকে অভ্যুত্থানের এই সেই দাবি করা শুরু করছি।